good news is the way Honorable Minister has replied today যে এই কাজগুলো হাতে নেওয়া হবে, but it has to be time bound and time specific. তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি জানতে চাই, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে সারা রাজ্যে মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো হয়, তার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। থ্যাংক ইউ। মাননীয় সদস্য অপোজিশন লিডার মহোদয় ঠিকই বলেছেন, এটা সত্যি কথা। বর্তমান সময়ে যেখানে ডিজিটাল ইন্ডিয়া আমরা বলি, আর রাজ্য সেভাবে আমাদের এই টোটালি ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কাজকর্ম আমাদের পেপারলেস গভর্নমেন্টের আমরা বিভিন্ন কাজ শুরু হয়েছে অলরেডি, যেখানে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের মহকুমা এবং বিডিও অফিসগুলোকে কানেক্টিভ আনা হয়েছে। এটা শুধু নয়, সেখানে আমরা জিপি এবং ডিসিগুলো আমরা এই ইন্টারনেটে আওতানোর জন্য কাজ করছি। হ্যাঁ, এবং এর মাধ্যমে আমি এটাও বলি, বিশেষ করে শহর এলাকা হয়েছে, গ্রামীণ এলাকাগুলো, বিশেষ করে ভিতরে গ্রাম এবং ডিসি এলাকাগুলোর মধ্যে এখানে টোটালি একটা এটা হয়েছে যে এখানে 1003টা পিভিটিজি হ্যাবিটেশন ইনস্টিটিউট, এর মধ্যে অলরেডি 69 হ্যাবিটেশন আমরা এখানে আনা হয়েছে। টোটাল সবটা মিলিয়ে 69 কভার করা হয়েছে। এর মধ্যে অলরেডি 29 এবং মিলে প্লাস 36 65 টোটাল। সবকটার মধ্যে কাজ চলছে। এই 4G সিচুয়েশনে এর মধ্যে 4টি এখনো বাকি কাজের আওতার বাইরে আছে। আমি 4টি বলিনি। গোমতীতে কর্ম চন্দ্রপালের মহোদয়টা এইতে প্রস্তুতে বলেছিলেন, এই জায়গাটা এর বাইরে আছে। নর্থ ত্রিপুরা দশদাতে, যেখানে উজ্জ্বল গেছিলাম পাড়া, আর এরপরে গোমতীতে কর্মকে বলেছি এটা আমরা এডুকেশন গুণধর পাড়া, নর্থ ত্রিপুরা দশদা বলেছি। নর্থ ত্রিপুরা আরেকটা জম্পু হিলস কাঁঠালপাড়া, ঊনকোটিতে পেচারতল কুমাঞ্জের পাড়া। এই 4টি অলরেডি যেখানে আছে, সেগুলো আমরা এগুলো কাজের জন্য ইমিডিয়েট করার জন্য বিএসএনএল এবং বিভিন্ন আমরা এগুলো বারবার দেখা হচ্ছে। বিএসএনএল কাজটা নেওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিএসএনএলকে কাজটা দিয়েছে। তো দেওয়ার কারণে বিএসএনএল একটা দীর্ঘ সময় প্রথম দিকে কাজটা করেনি। বারবার আমাদের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপার নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় আমরা ডেকে আমরা মিটিং করেছি বিএসএনএল যাদের অথরিটিদেরকে, তারপরে এনওসিও দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু প্রিপারেশন আমাদের তরফ থেকে কোথাও নেই, সেই কারণে সেখানকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এখানে প্রেশার করা হয়েছে, যার দরুন কাজগুলো খুব জোরে সোরে শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলেছি টোটাল এই যে পিভিটি যে হ্যাবিটেশনের মোতাবেক সেখানে 69 লোকেশনের মধ্যে অলরেডি বাকি 4টে বাদ দিয়ে সবকটার মধ্যে কাজ শুরু হয়েছে। আমরা খুব এবং এটা খুব প্রেশার আছে, কারণ এটা আমরা যেটা বলি সরকার যে টোটাল আমরা পেপারলেস, সেটা যদি ডিসি এবং জিপি কে কভার না করতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা আমাদের এটা মুখে বলা থাকবে, বাট এটা খুব সহজভাবে আপনাকে আমি আশ্বস্ত করতে পারি আমাদের তরফ থেকে এটা খুব সহসা যে কাজগুলো পেন্ডিং আছে সহসা করার জন্য। সাপ্লিমেন্টারি স্যার, বিএসএনএল বোর্ডেরও আমি 3 বছর আগে মেম্বার ছিলাম। ত্রিপুরার এই পরিষেবাটাকে আরো স্মুথ করার জন্য একটা সাবমেরিন লাইন, যেটা চেন্নাই থেকে সমুদ্র মধ্য দিয়ে ত্রিপুরাতে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করার কথা।
আমার ঠিক বলতে পারছি না, ক্লিয়ার না, যে সেই সাবমেরিন যে লাইনটা, সেই লাইনটার বেনিফিট আমরা পাচ্ছি কিনা, এটা এসেছে কিনা। যদি এটা এসে থাকে তাহলে আমাদের পরিষেবাটা আরো বেশি উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আই এম নট ক্লিয়ার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা জানতে চাই যে সাবমেরিন লাইনটা সেখানে প্রবেশ করেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দপ্তরের তরফ থেকে একটা সার্ভে করা দরকার। বেশ কিছু জায়গা আছে যেখানে একেবারেই নেটওয়ার্ক সেখানের মধ্যে পাওয়া যায় না, তাহলে পরে সেই স্পটগুলো যদি আইডেন্টিফাই হয় তাহলে পরে সেই জায়গায় দপ্তর সেই জায়গাতে উদ্যোগটা গ্রহণ করতে পারলে পরে সেই জায়গার যে নেটওয়ার্ক পরিষেবাটা সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। এই দুটোই হচ্ছে আমার আলোচনা। সাপ্লিমেন্টারি স্যার, অনারেবল স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি যেহেতু রিলেটেড টু দ্য করবুক, আমি খুবই আনন্দিত এবং আজকে আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আর অনারেবল মিনিস্টার। কিন্তু এখানে একটু আমি ওনাকে অ্যাড করার জন্য অনুরোধ রাখবো। করবুক বিধানসভার মধ্যে উনি যেটা মেনশন করছেন গুণদর পাড়া, ভেরি নাইস, কিন্তু আর দুইটা বেশি যদি মেনশন করা হয় তাহলে আমি খুবই উপকৃত হব বলে আমি মনে করব। আমাদের পবিত্র তীর্থস্থান ত্রিপুরা রাজ্যের মধ্যে যে যেটা আমরা সবাই জানি তীর্থমুখ, যেটা আগামী দিনে 14-15 তারিখে পৌষ সংক্রান্তি মেলার কেন্দ্রে যেটা তীর্থমুখ এবং মন্দিরঘাট, মন্দিরঘাট যেটা হচ্ছে আপনার রাইমা শর্মার মধ্যে যেটা হয়, তো ওই দুইটা বেশি যদি কাইন্ডলি যদি অ্যাড করেন এই যে ইন্টারনেট বা নেটওয়ার্কের জন্য, আপনার প্লিজ একটু যদি নোট ডাউন করেন। করবুক বিধানসভার মধ্যে তিনটি আমি উল্লেখ করেছিলাম, কিন্তু একটা তো হয়ে গেছে গুণদরপাড়া, কিন্তু তীর্থমুখ এবং মন্দিরঘাট যেটা নিউ গোমটি এবং মুখসরি যেটা বলা হয়, সেই বিষয়কে একটু অ্যাড করলে পরে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ স্যার। আমার একটা ছোট্ট স্যার, আমার একটা ছোট্ট স্যার, ছোট্ট বড় ব্যাপার। স্যার, আগরতলার স্যার, আগরতলার যে শহরে স্পিকার মহোদয়, আমি আমি না না আমি একটা সাপ্লিমেন্টারি চার জনের প্লিজ প্লিজ আরে যেটা কোশ্চেন আগে বলি, বলুন। আমি মোটামুটি ভাবে মাননীয় এলপি মহোদয়ের কোশ্চেনের পরিবর্তে বলেছি যে আমরা আপনারা যেরকম এটা চাইছেন, আমাদের সরকারও এটা নিয়ে অতি সত্বর কিভাবে পৌঁছাতে পারি এটার জন্য সমময় ব্যবস্থা করেছি, এবং এটার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই সমস্ত প্রশাসন এনওসি আমরা দিয়েছি, এবং তার জন্য কাজের যতটা অগ্রগতি আমি বলেছি 69-এর মধ্যে, আর 65 অলরেডি সেগুলো শুরু হয়েছে। 4টে কথা বলেছে, এগুলো কাজ হচ্ছে, এগুলোর জন্য এগুলো বাকি ব্যবস্থার কথা হচ্ছে, এবং আমরা থার্ড পজিশনে আছি ইন্ডিয়াতে আমাদের এই কানেক্টিভিটি, স্ট্রংগেস্ট থার্ড পজিশনে আছি। ওকে, এখন দীপঙ্কর বলতে দেয় তো ভাবুন, এটা শুধু নয়, আমাদের বলাটার মধ্যে এটা মনে করুন কোনো অবস্থাতে কোথাও আমরা এটাতে এটা মানে খুব জোরদার ভাবে আমরা এগুলো দেখছি, এবং এর জন্য আমি একটা অনুরোধও করবো বিভিন্নভাবে, বিশেষ করে আমি আমাদের এখানকার মানে আমাদের বিধায়ক মহোদয়গণকে বিভিন্ন জায়গাতে যেটা কাজ করছে ফরেস্ট ডিপার্টমেন্টে, এটা অবশ্যই অধিকাংশ ম্যাক্সিমাম সব এডিসি এরিয়াতে, এবং এডিসিতে কাজের জন্য আপনাদের কাছে একটা সাহায্য আমরা কামনা করি, যেরকম এটা প্রতিশোধ করার জন্য কোথাও কোথাও এদের কাজে কোথাও একটু বাধাপ্রাপ্তি হচ্ছে, যেগুলো আমাদের সঙ্গে মাঝে মধ্যে বলে। তো এই ক্ষেত্রে আপনারা একটু, যেহেতু এটা সবার কাজ, রাজ্যের কাজ, যেহেতু আমরা আশা করবো যে ব্যাপারে যদি কোথাও নোটিশ আপনাদের কাছে আছে বা আমাদের কাছে যদি নোটিশ আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আপনাদের এটা নিয়ে যাতে কোথাও বাধা না হয়, কারণ একটু বাধা পেলে কাজটা করতে দেরি হবে। সুতরাং এটা আপনাদের প্রয়োজন, আপনাদের স্বার্থে সেটা হবে। রঞ্জনবাবু যেটা বলেছেন এগুলো কোনো জায়গায় বাদ দেওয়ার কথা নয়, সবটা কাভার করার জন্য এগুলো চাচ্ছে। মাননীয় সদস্য না একটা কোশ্চেন ছিল 1 মিনিটের, শৈলেন্দ্র বাবু জাস্ট 1 মিনিট আমাদের হাতে আছে। একটা কোশ্চেন করবেন প্লিজ, বলুন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন যেটা ছিল যে আমাদের ত্রিপুরার 1,25,000 136 স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 136 যে আবার এটা মন্ত্রী মহোদয় বলবেন, আর মিনিট কালের মধ্যে সাপ্লিমেন্টারি হবে না কিন্তু আসলে মাননীয়
অধ্যক্ষ মহোদয়, Admitted start question number 136. Does the state government plan to fix the minimum support price of rubber like government of Kerala? Answer. There is no plan of Tripura government to fix the minimum support price MSP of rubber like government of Kerala. ওকে, প্রশ্ন উত্তর পর্ব শেষ। মাননীয় যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের আমি অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ স্মৃতি মহোদয়, চান প্লিজ, অবশ্যই এইটার পরে কি বলবো? অবশ্যই বলে মানে এই কোশ্চেন রিলেটেড না, অন্য কিছু? আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমি অবশ্যই স্মৃতি হবে। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে স্মৃতি জানাব। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য কেশব মজুমদার আজ 11 জানুয়ারি 2024 ঠিক ভোর 5টা নাগাদ আগরতলা শহরে রামনগরে একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 87 বছর 3 মাস। মৃত্যুকালে ওনার পুত্র, কন্যা সহ আত্মীয় পরিজন এবং বহু গণভুক্তকে রেখে গিয়েছেন। কেশব মজুমদার ত্রিপুরার গোমতী জেলার রাধাকিশোরপুরে 26শে সেপ্টেম্বর 1936 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ চলছিলেন। ছোটবেলা থেকে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থা থেকে তিনি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। উদয়পুরের রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। 1978 সালে বিধানসভা নির্বাচনে 34 কাকরামোড় নির্বাচনী কেন্দ্র থেকে তিনি প্রথম রাজ্য বিধানসভায় সিপিআইএম পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসেন। এরপরে তিনি পর্যায়ক্রমে মোট 7বার বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। প্রয়াত কেশব মজুমদার রাজ্য সরকারের পরিষদীয় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তর সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। 2008 সালে তিনি ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই সভা ত্রিপুরা বিধানসভার সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে ওনার পুত্র, কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করছে। এখন আমি এই সময় উপস্থিত সকলকে প্রয়াত কেশব মজুমদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ওনার আত্মার চির শান্তি কামনা করে 2 মিনিটের জন্য নীরবতা পালন করা আমি অনুরোধ রাখছি। নীরবতা শুরু। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। খুব বাজে জিনিস চলছে। খোয়াই কলেজে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত একাধিক, উত্তেজনা কলেজ। ঘটনাটি কি হয়েছে বলি। গত শনিবার দিন তাদের একটা ইন্টারনাল পরীক্ষা চলছিল এবং সিট দখল নিয়ে লিটন দেববর্মা নামে একটা ছেলে জানালার কাছাকাছি তার সিট এবং ওই সিটটাকে দখল করার জন্য, আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না। আমি কে কি সংগঠনে একটা বলবো, লিটন দেববর্মাকে ওই সিটটা নিয়ে এত বেদরক মেরেছে, তারা মাথা ফেটে গেছে। যখন পুলিশের কাছে যায়, তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেন করতে যায় যে ছেলেগুলো মেরেছে, তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করা চলবে। এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেল যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যে এফআইআর হয়ে গেছে। কে বা কারা এই ঘটনায় জড়িত, কোন ছাত্রছাত্রীরা, তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে। পুলিশ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে টোটাল সাইড। এই ঘটনা আমরা বিধানসভায় এই কারণেই আনছি। আই থিঙ্ক ইউর ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড। সুস্থ ত্রিপুরা, শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি, কলেজে যদি এই ধরনের ঘটনা হয়, এইখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার। এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে, খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে, খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে। কেন হবে? আই থিঙ্ক ইউর ইন্টারভেনশন ক্যান সলভ দিস প্রবলেম। এটা গেল এক। নাম্বার টু, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছেন কুমারঘাটে, এটা তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন, এটাও ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কালকে ওনার বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এবিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনকে দিয়ে জাস্ট দুটো লাইন বলতে হবে, নট নো ডিবেট। এটা কবে নাগাদ হতে পারে, এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি, প্রফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি। এখানে বাক বিতর্কের কোনো ব্যাপার নেই, যে এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে। বাস, দ্যাটস ইট। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করতে চাই, আমি যখন জাস্ট বাইরে গেছিলাম তখন কুমারঘাট থেকে কিছু লোক ফোন করলেন, ওখানে বোধহয় এসডিএম অফিসের সামনে প্রচন্ড বিক্ষোভ চলছে এবং অন দ্য ওয়ার্ড রাস্তার ওপর কোনো পার্টির নাম জনসাধারণ। ওখানে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস এরিয়া চিহ্নিত করেছিলেন বোধহয় হাইকোর্টের তরফ থেকে এসডিএম অফিসের সংলগ্ন এলাকা। কিন্তু এটাকে পরবর্তী সময় ডিএম ফটিকরা বিধানসভা কেন্দ্রে কুমারঘাট থেকে 3-3.5 কিলোমিটার দূরে একটা জায়গায় চিহ্নিত করেছে। হাইকোর্টের জাস্টিসরা, চিফ জাস্টিস সহ ওখানে একটা জায়গা এসডিএম অফিস বলে এলাকা চিহ্নিত করেছে। কারণ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে একদম কাঞ্চনপুর, মাছমারা, খেদাছড়া এই সমস্ত এলাকা থেকে আসতে গেলে পেচারকোল এসে আবার নতুন ভাবে আবার একটা গাড়ি করে আবার কুমারঘাটে আসতে হবে। আর ফটিকরায় হলে 3বার গাড়ি পাল্টাতে হবে। তো there is a chaos that is prevailing over there and রাস্তা রোকো might take place at a point of time. SDM অফিস হাজারের উপর লোক এখানে সমবেত হয়ে আছেন এখনো। তো আমার মনে হয় এটাকে কেন্দ্র করে লোকের সুবিধার্থে আমার মনে হয় এই এসডিজেএম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসটা যদি ওই কুমারঘাট এসডিএম অফিস সংলগ্ন এলাকায় হাইওয়ের উপর, আই থিঙ্ক দ্যাট ইজ মাচ বেটার ফর দ্য আম জনতা। মানে মুখ্যমন্ত্রী ব্যাপারটা একটু অনুসন্ধান করে হাইকোর্টের জাস্টিসকে ওই জায়গাটা চিহ্নিত করেছেন, কিন্তু ডিএম একটা অর্ডার বের করেছে যে না ওখানে না, ফটিকরা এলাকায় ওই আপনার কুমারঘাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কৈলাসহর রাস্তার উপরে। তো হ্যাঁ
তো একটা ব্যাকওয়ার্ড এরিয়া, জনগণের সুবিধার্থে ওই জায়গাটা যেন চিহ্নিত করা যেটা হয়েছিল হাইকোর্টের চিফ জাস্টিস দ্বারা এবং অন্যান্য জাস্টিস দ্বারা, সেটাই যেন বজায় থাকে। আম জনতার যে ডিমান্ডটা যেন মুখ্যমন্ত্রী এটা গ্রাহ্য করেন, এটাই আমার বক্তব্য। মাননীয় মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, যে বিষয়টা ঠিক আছে। মাননীয় স্পিকার মহোদয়, আমাদের মাননীয় আলোচী 1 নম্বর যে প্রশ্নটা রেখেছেন যে খোয়াই কলেজের মধ্যে একটা ঘটনা, সেটা তো আমি এইমাত্র শুনলাম। বিষয়টা আমি ইমিডিয়েটলি আমি নির্দেশ দেবো, এরকমটা হওয়া উচিত নয়। এগুলো তো আমরা আগে দেখতাম, 2017-এর আগে আমরা এইসব দেখতাম। যদি এই কালচার এখনো প্রিভেল করে তাহলে এটা কোনো অবস্থায় কাম্য না, সেটা আমরা হতে দেবো না। কালকেও বলেছি, দৃঢ়তার সাথে বলছি, আমাদের মাননীয় বিধায়ক, আমার অত্যন্ত প্রিয় শিশুদীপ রায় বর্মন মহোদয় যে কথাটা বলেছে, এই বিষয়টা নিয়ে এটা অনেক আমার কাছে আছে, আমার গোচরে আছে বিষয়টা নিয়ে একটা সমস্যা আছে। আপনি জানেন, এটা এখানে বলার প্রয়োজন নেই, আমি বলবো না, কিন্তু এই সমস্যার সময় আমি জানি আপনি যেটা আমাকে বলেছেন, নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। ওইখানে হবে কি আরেক জায়গায় হবে, সেটা আমরা দেখবো বসে, কিন্তু করবো আমরা, নিশ্চয়ই করবো এটা। এবং অনেক সময় এমিকেবল ডিসিশনও করতে হবে অনেক জায়গায়, কাউকে প্লিজ করার বিষয় না। অনেক সময় অনেকের জনস্বার্থে কিন্তু অনেক সময় ডিসিশনটা নিতে হবে, আমি জানি বিষয়টা। 2 নম্বর, কুমারঘাট রথযাত্রা প্রসঙ্গে আপনি যেটা বললেন মাননীয় সাহেব, দেখুন, যখনই এগুলো তো আমাদেরও একটা সমস্যা হয়, যখন একটা বলি যে একটা কমিটি করেছি, আমি জানি এটা ধরবে, সবাই ধরবে যে কমিটি রিপোর্ট কি, তারপরেও আপনি যেহেতু বিষয়টা কি আমি আপনার সামনে, কুমারঘাট যাত্রা প্রসঙ্গে আমরা সবাই জানি, আমি ইমিডিয়েটলি ওই দিনই রাত্রে গেছি, ট্রেনিং করে গেছি, সবাই জানি, এবং যা যা করার আমরা করেছি। তো কুমারঘাট রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছিল, আমাদের সরকার এক উচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছিল, আমরা সবাই জানি, রেভিনিউ ডিপার্টমেন্টের মারফত তদন্ত করানো হবে আমরা, কিন্তু তদন্ত রিপোর্টটি মূল্যায়ন করে দেখা যায় যে তাতে আরো বিচার বিশ্লেষণের অনেক সুযোগ রয়েছে। একটা এসছে কিন্তু আমাদের, কিন্তু আই এম নট স্যাটিসফাইড, এটার মধ্যে অনেকগুলো আমার কাছে মানে কিন্তু পরন্তু আছে। আমি বললাম যে আবার এটাকে আবার পুরো, অতএব দপ্তরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুনরায় তদন্ত করার নির্দেশ আমি দিয়েছি। নিশ্চয়ই আমি দেবো, রিপোর্ট আপনাদের দেবো না, যাতে করে ভবিষ্যতে এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য ইতিমধ্যে সরকার রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে, এখানে একটা কপি আমার কাছে আছে, যদি আপনি চান এটা আমি, কিন্তু নিশ্চয়ই আমি এটা কি হয়েছিল এক্সাক্টলি দেয় মানে সমস্যা, আমি নিজেই স্যাটিসফাইড না, আপনাদেরকে কি দেব, এই কপিও আমার কাছে আছে। আমি চাই যে এটা তাড়াতাড়ি হয়, মাঝে মাঝে দেরি হয়, সে হয়, আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপোর্টটা যদি আমার কাছে আসে, নিশ্চয়ই আমি আপনাদের কাছে রাখবো। মাননীয় স্পিকার স্যার, বিষয় ছিল মাননীয় স্পিকার স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার ওনারা হয়তো বলে, এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনটা রাফলি কবে নাগাদ হতে পারে? ডোন্ট টেল দি ডেটস। মাননীয় স্পিকার মহোদয়, এটা রাফলি বললে মুশকিল হবে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, পুরো ডিটেলস লাইন বাই লাইন আমি পড়বো, আর আপনারা বুঝবার চেষ্টা করুন প্লিজ। না, সেটা আমি বলছি, এখানে পুরো লেখা আছে, আমি বলছি আপনাকে। আমি সমস্ত মাননীয় সদস্যদের বলবো বিষয়টা একটু আপনারা শুনবেন, এবং লাইন বাই লাইন আমি
রিড আউট করবো, বুঝবার চেষ্টা করবো, আর কিছু না। সবই বুঝতে পারবেন কেন আমি ডেটটা দিতে পারবো, কবে হবে আমি দিতে পারবো। সাবজুডিস কিন্তু না, সাবজুডিস কিন্তু আমি পারবো কি তাহলে? তাই নো Without politics. যেহেতু now it is declared that it is subject. সাবজুডিস না স্যার, তো কোর্ট তো সেরকম কোনো এর উপরে ইয়ে করেনি না, করা যাবে না বা যাবে। ঠিক আছে, কোর্টে তো চলছে কেসটা, কোর্টে কিন্তু আছে, হাইকোর্টে এই কেসটা চলছে। আমি জানি না এটা করা যায় না, আই ডোন্ট নো, আই জাস্ট আস্কিং যে স্টেট গভর্নমেন্ট চাইলে কেস উইথড্র করে, স্টেট গভর্নমেন্ট যদি কিছু চায়, দ্যাট কেস ক্যান বি উইথড্রন অলসো। এটা করে let us do the election, but কবে নাগাদ রাফি একটা বিরাট একটা রেঞ্জ দিয়ে দিন, নো প্রবলেম। পুরো ডিটেলস আছে, এত সুন্দরভাবে আছে। আপনি এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, Once- উনি কিন্তু লয়ারও। ওয়ান্স রতনবাবু ভালো জানেন, যদি কোনো মামলা থেকে থাকে awaiting a verdict, that is a subjudice matter, and in a subjudice matter, I would suggest not to disclose anything which might contradict. It should not be discussed. This is as per the rule, conduct of business. Subjudice matter করা যায় না, যায় না। এটা খুলতে আমি সহায়তা করব। আলাদাভাবে আপনি না, আমার সাথে এটা- কথা বলেন, আমি আপনার মাননীয় স্পিকার মহোদয়, এডিসি যাতে ইলেকশন হয়, কেসটা হলো স্বীকার, ইলেকশন না হওয়ার জন্য না। কাজে এবং কোর্ট এখন অব্দি ইন্টারিম এরকম কোনো ধরনের বাড়ি দেয়। তো এই কারণে একটা যে কনস্টিটিউশনাল একটা বডি, তার ইলেকশন বছর পর বছর হবে না। আমরা এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের যে অধিকার এটাকে স্তব্ধ করে দেওয়া, এটা তো হয় না স্যার। স্যার আমি এর সাথে বলছি, এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিয়ে ইভিএম এবং সেখানে যে কি একটা ইভিএম ইউজ নিয়ে নানা ধরনের কেস হচ্ছে, তার জন্য কি লোকসভা নির্বাচন আটকে থাকবে? ওই স্টেটের ওই জায়গায় যদি কোনো ব্যাপার না না, একই তো, দেশ তো আইন তো একটাই, একটা হলো ওয়ান নেশন ওয়ান ল। তাহলে এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এই ক্ষেত্রে হবে না কেন? আমি এদিকে বলছি জনজাতি গৌরব, আর জনজাতিদের সমস্ত অধিকার আমি স্তব্ধ করে দিচ্ছি, ঠিক আছে, ভোটের তলায়। মাননীয় স্পিকার মহোদয়, আমি মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক জিতেন বাবুজি, বৎসরাবু, এর জন্যই তো কোর্টে আছে। কেন করতে পারবো না? এর জন্যই তো কোর্টে গেছি। কোর্ট থেকে তো এখন বাড়ি দিচ্ছে না আমাকে যে আপনি করতে পারবেন। আমরা যদি না করতে পারি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোর্টে যাওয়া হচ্ছে কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা তো একটা আমি সাবডিভিশন আকারে বললাম। ধরুন হাউসকে অ্যাপ্রেস করার জন্য বলছি, ধরুন আফটার 6 months স্টেট ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে ডিসি ইলেকশন, কোর্ট ফুটের মামলা টামলা নেই, সব উইথড্র ফুট্র করেছে। আফটার 6 months ইলেকশনটা কি হবে? ভিলেজ কমিটি সিঙ্গেল টাইম। আর ওয়ান্স ওই কালকে যেটা বললাম 126th amendment is being passed in the floor of the House of the Parliament, then in the ADC area it will not be single type, it will be 3-tier panchayats. Which one will opt for? Obviously the money flow will be much more once the 3-tier panchayat comes into existence in the village committee area, in the automatically ADC area. So obviously last night, let the 126th amendment bill be passed in the floor of the House. Then the indigenous people will avail political right. Our fund অধিকার হবে। এখন কি? এখন সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। তো এই লসটা কার হবে? That is why my suggestion would be to ensure that we have to pressurize the central government for the passage of 125th amendment bill in the floor of the House of the Parliament. And এখন কি হবে? after 6 months election declare করলো single tier village committee for another for next 5 months or 5 years. So that is I think not being
এটা কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কিছু গেনের জন্য, পলিটিক্যাল পার্টিতে কিছু গেনের জন্য উই আর ডিফাইনিং দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল, and I stand always for the right of the indigenous people. There is more empowerment and more funding to take place in TTADC. That is our party's line. স্পিকার স্যার, মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা লাইন শুধু বলতে চাই এখানে। অলরেডি এখানে একটা কথা আছে যে আদালত অবমাননা অপর একটি মামলা মাননীয় উচ্চ আদালতে করা হয়েছে, ওয়েট, এবং সেখানে কি বলছে, যার পরবর্তী শুনানি আগামী 17 জানুয়ারি 2024 নির্ধারিত হয়। যদি না আমাদের ঠিক আদালত অবমাননা করছি আমরা, তাহলে এটার জন্য কোর্টে গেছে 17 তারিখ আবার এটা শুনানি হবে। আমরা কি করে এখন বসে এই কথা বলবো? ঠিক আছে। আপনি কিন্তু রাইটলি পয়েন্ট মাননীয় স্পিকার স্যার, আমি এলপি পরে দাঁড়িয়েছিলাম। বলুন। আমার প্রশ্ন বিষয়টা হচ্ছে স্মার্ট সিটিতে কোটি কোটি টাকার ট্রাফিক সিগন্যাল ক্যামেরা বিকল হয়ে আছে। আমি স্যার একটা বিষয় আর কি আজকে দুটো পয়েন্ট বলবো। আজকে অ্যাসেম্বলিতে আসার পথে কৈলাসর থেকে রাস্তা অবরোধ করছে বিক্রমতার প্রচুর বিক্ষুব্ধ হয়ে। যে বিষয়টা জানতে চাইলাম, ওরা বলছে কলেজে মারপিট করেছে স্টুডেন্টদের এবং পরীক্ষা দিতে দেয়নি। এটা উঠলো তো? একটু জানো না, আমি কথা বলে এসেছি, তো আমি বাধ্য অন্যদিকে টেলিগ্রামে দিয়ে আসছি। বিষয়টা কি জানেন, কোনো কলেজে পার্মানেন্ট কোনো প্রিন্সিপাল নেই, ইনচার্জের কোনো দায়িত্ব নেই না। রুলিং পার্টির কিছু ছাত্র উচ্ছৃঙ্খলতা করছে, সেখানে প্রিন্সিপাল যারা ইনচার্জ আছে কোনো দায়িত্ব নিচ্ছে না। সেই জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে যে ইমিডিয়েটলি প্রিন্সিপাল নিয়োগ করা দরকার। আর 2 নম্বর, ওই যে একটা জুডিশিয়াল কোর্ট বসানোর বিষয় নিয়ে অ্যাকচুয়ালি স্বাভাবিক যে কুমারঘাটেই বেস্ট, কারণ এটা তো কুমারঘাটকে ভিত্তি করেই তো এই অঞ্চলটা। ওটা আমার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। দীপঙ্কর বাবু বলুন। সেটা ছিল, প্লিজ বলুন। আমি এক মিনিটে বলছি, স্মার্ট সিটিতে কোটি কোটি টাকার ট্রাফিক সিগন্যাল ক্যামেরা বিকল হয়ে আছে। এখন স্মার্ট সিটিতে যদি এই অবস্থা হয়, শুধু এখানে না, যেমন আমার বিলোনিয়া শহরের ভেতরে ট্রাফিক কর্নারে একটা ট্রাফিক ব্যবস্থার ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এটা কোনোদিন চালুই হলো না, অথচ 1 বছরের উপর সেখানে মধ্যে হয়ে গেছে। ঠিক আছে। এই বিষয়গুলো সম্পর্কে কোটি কোটি টাকা এখানে ইনভলভ হয়ে আছে। ওকে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। ওকে, ক্লিয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওটা রায়ের ব্যাপারে অলরেডি আপনি বলে দিয়েছেন ডিসিশন, আর সুতরাং বিরোধী যেটা বলেছেন এটা অলরেডি বলেছেন, আপনি দেখবেন পয়েন্ট ব্যাপারটা। নাও উই প্রসিড ফর অ্যানাদার উইটনেস। রেফারেন্স ভিডিও স্যার কালকে আমি বলেছিলাম, স্যার কালকে বললাম আজকে দেওয়ার জন্য একটা আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফেরার অর্থের ব্যাপারটা তিনি দেখবেন, যা রিপোর্ট পেয়েছেন তিনি সন্তুষ্ট না, ঠিক আছে, উই আর শিওর। আরেকটা বলেছিলাম গত সেশনেই, এটা মাননীয় নির্বাচিতবাবু বলেছিলেন, নটিং ছড়া একটা চা বাগান যার উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, তার যে বেনামি লোকের নামে টাকা স্যাংশন হয়েছে এবং একজন ক্ষমতাশালীর রিকমেন্ডেশনে কিছু টাকা পেমেন্ট হয়ে গেছে। তারপরে যখন চোখে পড়ল তখন এটা স্টপ করা হয়েছে। সেই এরিয়ান যিনি করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দিস ইজ সিরিয়াস, এটা তদন্ত হবে। এখানে তো আলোচনা হয়েছে না হয়নি, না এখানে আলোচনা হয়েছে না হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি তদন্ত দিয়েছি, এটা যদি ইয়ে হয় তা কি হয়েছে, ঠিক আছে, হুইচ দ্যাট পাওয়ারফুল না। এই মুহূর্তে রেডি থাকবেন আপনি যেটা লাস্ট লাইনে আপনাকে বলবো আমি, কারণ সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে, 2টি মামলা, একটি জমি অধিগ্রহণ এবং অন্যটি সরকারি অর্থের অপব্যবহারের জন্য নিবন্ধীকৃত করা হয়, রেজিস্ট্রেশন করা হয়। প্রথম মামলার জন্য ক্রাইম ব্রাঞ্চ কর্তৃক প্রসিকিউশন মঞ্জুর করা হয়েছে এবং শীঘ্রই চার্জশিট জমা দেওয়া হবে। আর দ্বিতীয় মামলার ক্ষেত্রে তদন্ত চলছে। তাছাড়াও শ্রী সৌমিত্র চাকমা তৎকালীন এডিএম এবং কালেক্টর ঊনকোটি জেলার বিরুদ্ধে একটি ডিপি শুরু হয়েছে এবং বর্তমানে এটি তদন্তকারী কর্তৃপক্ষের আদালতে বিচারাধীন
এবং বর্তমানে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। ওকে, আমি উত্তর চালিয়ে গেলে একটু পরিষ্কার করতে হবে। তো সৌমিত্র চাকমা যে ক্ষমতাবান লোকের রেকমেন্ডেশনে এই টাকা রিলিজ করে, তো সেই ক্ষমতাবানের বিরুদ্ধে কি হলো? এইটাই তদন্ত করে সেই ভগবানের নামে কি হলো? চার্জশিট ভগবান তো ভগবানের হয়ে গেছে, চার্জশিট হয়েছে তো বললো না। তদন্তটা হোক না, আমি তো বললাম তো আপনাকে। আচ্ছা ঠিক আছে, রেফারেন্স পিরিয়ড এখন স্যার শেষের দিন আমাকে বাঁচান। একটা এসসিজিটি বেকাররা 100-150 এখন মানে মেসেজ আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কিনা যে এসসিজিটিদের যে পরীক্ষাটা হয়ে গেছে এর রেজাল্টটা বের করে এদেরকে ওই পুরস্কারের মতো করে আমি যেটা কালকে বললাম এই অফারটা করবে ছাড়া বাস দ্যাটস ইট। দেখুন, এটা অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু আছে। এসটিজিটি আমাদের প্রাক্তন এসটিজিটির আমি তো কথা বলেছি, এটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে। সেটার থেকে এখান থেকে যদি আসে আমি আপনাকে এর জন্য দেওয়া যাচ্ছে না। কেন দেব না? কেন দেব না? আপনি অনিমেষ বাবু আপনি তো বেঁচে গেলেন, আপনি বলে আমাকে পাঠান, বেঁচেছেন তো। এবার এখন আমি বলছি পুরো ডিটেলস আরো আমি এখন রেডি না, আমি খবর নিয়ে পুরো ডিটেলস আপনাকে দেবো। আচ্ছা আমি বলছি এখন রেফারেন্স আর কলিং নিয়ে রতন বাবু প্লিজ সবাইকে বলছি, ইনক্লুডিং জিতেন বাবু, নীরব সহ, গোপাল বাবু সহ। না রেফারেন্স এবং কলিং নিয়ে আছে মোট 13টা। কি করবেন বলুন? কে বলছে হোক? কালকে রাত্রে 9:30 শেষ হয়েছে। একটা করে দিন, অর্থাৎ যিনি রেজ করেছেন তাকে একটা সুযোগ দিন, স্টেটমেন্টটা হোক, তারপর একটা করে যিনি করেছেন একটা করে আমি পয়েন্ট অফ ক্লিয়ার। এটা তো লাগবো না। দেখুন আমি বলছি আমার কোনো অসুবিধা নাই, কালকে হয়তো 9:30টায়, আজকে হয়তো 11টা। ইফ ইউ অ্যালাউ মি, আপনি আমাকে চাকরি এসটিজিটি ঠিক আছে। এখন কি করবো? জন্য চাইছে আমরা কবে কখন বলবো? রিলে করে দিন না আপনার কাছে। আচ্ছা লিখ দিয়ে দিন, আমরা একটু বেঁচেছেন তো। যেটা বলেছি ঠিকই আছে। হ্যাঁ, এখন কি করবো বলুন? 13টা। আচ্ছা, এরপরে একটা জিনিস, একটা আমার জিতন বাবু এবং অপোজিশন লিডার ওইদিকে কনফিডেন্স আছে। কোশ্চেনগুলোর মধ্যে দেখলে বুঝবেন অভাবনা, নেশাদ্রব্য, এরকম অনেকগুলি আছে যেগুলি প্রাইভেট স্কোপ আছে, অ্যালাউ করেছে। যদি অ্যালাউ করতে ওনার একটা সময় চ্যালেঞ্জ করবো না, করে ফেলেছে যেহেতু ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার। এটা কিন্তু দরকার আছে, লেটা কিন্তু পেয়ে যাচ্ছে, তথ্য তো দরকার। তাহলে কিন্তু মিনিমাম পড়তে কিন্তু লাগবে আমাদের টোটাল 15 মিনিট একটা লেগে যাবে। না মেম্বার লে না শুনুন, ডিফারেন্ট ইস্যু অল পাবলিক ইন্টারেস্ট। অপোজিশন লিডার লে বলছে, সুদীপ লে বলছে, আমরা সবাই বেরিয়ে নেওয়া হচ্ছে। সুদীপ বাবু আপনি কি বলছেন? সুদীপ বাবু আপনার মত লে আরে লে সুদীপ বাবু গোপাল আরে ঠিক আছে সবাই লে। আরে অপোজিশন লিডার লে বলছে, এটা আছে তো, এই আছে প্রাইভেট নাম্বার কিন্তু আছে, অনেক আছে প্রাইভেট নাম্বারসে। আমি ম্যাক্সিমাম স্কোপ ইজ দেয়ার। আমি দেখেছি এগুলি একটা করে পয়েন্ট অফ ক্লারিফিকেশন হও। আচ্ছা তাহলে অনেক সময় লাগবে তো, উঠলে পরে লাগো কি করবে? সময় দিলে তো আরে গোপাল বাবু অপোজিশনে কি বল? অনেক যাও কি বলছে? কি করবে? লে লে আমাদের পক্ষ থেকে অন্তত আমাদের পক্ষ থেকে Yes. we have no problem. ওকে লে ঠিক আছে Members resolution. জিতন বাবু, স্যার জিতন বাবু, ইট ইজ ইম্পর্টেন্ট। ওকে আপনি গোপাল বাবুকে বলুন। আরে সবাই রাজি হচ্ছে গোপাল বাবুকে ঠিক আছে। ওকে সবলাই করে দিন, সবলে। আরে আপনাদের টিম লিডার সুদীপ বাবু বলছে লে করতে।
সুদীপবাবু কখন বললো স্যার? বলেছে বলেছে আপনি অসত্য কথা বলছেন। আপনাদের আপনাদের কংগ্রেসের লিডার সুনীলবাবু বলছে স্যার স্যার আমার যেটা রেফারেন্স আমি একটা করবই, এটা আপনি বাকিটা লেগে করে ঠিক আছে, আপনারটা তো শুধুমাত্র রেভিনিউ ব্যাপার, তো আপনি যখন এখন Most important. লেজারের দিকটা এটা সিএম সাহেবের কাছে, তো অটোমেটিক আপনাদের সাথে মিলিয়ে দেবো। ডিসকাশন গোপালবাবু ওকে, স্টার্ট। আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলি এখানে। রতনবাবু অ্যাসেম্বলি রিলেটেড প্রাজ্ঞ, সুদীপবাবু না কথা বলতে দেবেন, জিতেনবাবু প্রাজ্ঞ, আপনিও প্রাজ্ঞ মানুষ। তা আমি কোনো সময় দেখি জিতেনবাবু রতনের কথা কয়, ওদের ইট কাঠ পাথর মতো সব ভেঙে বলো, অ্যাসেম্বলি ভেঙে যাবে। কিছুক্ষণ পরে দেখি তারা সেম আপনার সঙ্গে দেখি সুদীপবাবুর সঙ্গে দেখি, ঠিক আছে কিনা? তা আপনি রতনবাবু আপনি মেনে গেছেন, ওকে দ্যাটস অল, ঠিক আছে কিনা? ওকে, discussion on a matter of urgent public importance for short duration. সবার পরবর্তী কার্যসূচি হলো আরে ওই যে আনসার পোস্টপোন যেটা এটা দিয়া তারপরে প্রাইভেট মেম্বার ছিলেন, এটা শেষ করে স্যার, এটা শেষ করে আপনি একজন করে দিন, তাহলে হবে কি প্রাইভেট মেম্বারটা শুরু হবে সুন্দরভাবে করতে। আই থিঙ্ক ইট ইজ বেটার। তো এমনিও অ্যাসেম্বলিতে বেশি কলিং অ্যাটেনশন আনি না, তো ইম্পর্টেন্ট একটা ম্যাটার নিয়ে আনছিলাম। এটা যদি লে করেন তাহলে আমরা কি হবে? উত্তরটা পেয়ে যাবেন। লে করলে আমার কয়েকটা কোয়েশন আছে, এখন বলবো। এই যে ত্রিপুরার চা শিল্প, আপনি বললে তো জিতেনবাবু বললো, বিরোধী বললো, আমি কেন বলবো না? হ্যাঁ, আমি বিষয়টা কি জানেন, 2018 সাল থেকে ওই যে পিএফ এর জন্য কোন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নেই 7 থেকে 8 বছর। পিএফ আমি নিজেই কমিশনার হয়ে কথা বলেছি, এবং আপনার ত্রিপুরা সরকারের যে লেবার ডিপার্টমেন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, উনি কোনো রিপ্রেজেন্ট পাঠাচ্ছে না সেই ইয়েতে কি বলে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে, যার ফলে কৃষি বোঝা যাচ্ছে না, এবং ত্রিপুরার চা বাগান আজকে ধ্বংসের পথে, এবং 25,000 উপরে শ্রমিক রয়েছে, এবং তারা এখন প্রভিডেন্ট ফান্ডে টাকা পায় না। সেখানে কোনো রিপ্রেজেন্ট নেই, না সিটু, না এমডিসি, না রুলিং পার্টি। এবং আমি মিনিস্টার রতনবাবুর সঙ্গে আমি দেখা করেছিলাম, উনি কোন অফিসারকে ফোনও করেছেন যে ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টগুলো পাঠানো হবে, এখনো পাঠানো হচ্ছে না। সুতরাং চা বাগান খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরার একটা শিল্প, এবং এটা আজকে ধ্বংসের পথে। কোনো ইরিগেশন নেই, এবং আপনারা জানেন যে চা বাগানের ফ্যাক্টরি চলতে গেলে কয়লা দরকার। কয়লার কোনো ডিপু নেই ত্রিপুরাতে। যদি গভর্নমেন্ট থেকে করা হতো তাহলে ওরা পয়সা দিয়ে ক্রয় করত। যখন আসামের রুট যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে, ওই ধস নামলো, এই করলো, তো ত্রিপুরার চা বাগানে ফ্যাক্টরিগুলো চলে না, এবং যেখানে হাজার হাজার শ্রমিক এখানে যুক্ত রয়েছে। এবং এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা থাকা বিশেষ প্রয়োজন। এবং আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে চা বাগানগুলা, এটা তো মালিকের চালাতে পারে, কিন্তু একটা সম্পদ। কারণ চা বাগান নষ্ট হয়ে গেলে এই হাজার হাজার শ্রমিকরা যাবে কোথায়? আমরা দেখেছি খবর নিয়ে, কারণ আমিও ট্রেড ইউনিয়ন করি, আইএনটিসি চা মজদুর ইউনিয়নে আমি প্রেসিডেন্ট। কোভিডের সময় চা বাগানে মালিকরা লোন নিয়েছে, কিন্তু 2 বছর তো কোনো কাজ করতে পারেনি। এখন বেশিরভাগ লোনের জন্য জর্জরিত হয়ে গেছে। এই ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার, কিভাবে এটা সলিউশন করা যায়। এবং প্রাকৃতিক পরিবেশ সবসময় ঠিক থাকে না, প্রকৃতির উপরে নির্ভর করে চা বাগানগুলো চলছে। কোনো ইরিগেশনের ব্যবস্থা নেই, সেখানে ইরিগেশনের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করানো উচিত। এবং এখানে
চা বাগানগুলা সারের প্রয়োজন থাকে, কোনো বাগান সার পাচ্ছে না। এবং আমরা পত্রিকায় দেখি ত্রিপুরার সার মিজোরাম, আসামে ব্ল্যাক হচ্ছে, বাংলাদেশেও যায়। এই ক্ষেত্রে সরকারকে করার একটা ব্যবস্থা নয়, বিশেষ করে কয়লার ডিপুটা করা দরকার সরকারের উদ্যোগে। সেখানে শুধু চা বাগান নয়, এখানে ইট ভাট্টাগুলো রয়েছে, তারও কয়লার প্রয়োজন আছে, সেটা সরকারের করা আমি মনে করি বিশেষ প্রয়োজন। এবং ত্রিপুরায় কম করেও 1 কোটি কেজি চা উৎপাদন হয় অনুমান, এবং সেখানে যদি সরকারের সহযোগিতা করা যায় 1 কোটি কেজি, তাহলে এটা ওরা সবটা পারত। এবং বিজেপি সরকার কেন্দ্রে আসার পরে এই যে চার প্রতি যে একটা সাবসিডি দিত, স্মল টি গ্রস, এগুলো সব কিছুই দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে চা বাগানে এখনো 2 টাকা কিলো দরে মালিককে চাউল দিতে হচ্ছে, এবং তাদের জন্য অনেক বাগান FCI থেকে চাউল বরাদ্দ পায় না। এবং গম যেখানে বাজারে যতই হোক তারা 2 টাকায় দিতে হয়, অনেক লোকসান। এবং আমরা তো দাবি করি ইউনিয়ন থেকে, সরকারও চাপ সৃষ্টি করে তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই উৎপাদনটা ঠিকভাবে হচ্ছে না, এবং এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি। আর 2 নম্বর, চা বাগানে যে একটা ভারত সরকারের আইন আছে, চা ছাড়া অন্য কিছু করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কোর্টের নির্দেশে রবার বাগান কর্তন করাও হয়েছে, এবং এখন তো অন্য কিছু হচ্ছে, নেশা দ্রব্য, গাঁজা। এবং একটা জিনিস আমি মাননীয় মুখ্যমন্ত্রী নজরে নেব, এই শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার। এবং একটা ব্যাপার হচ্ছে, শিল্পকে রক্ষা করা বিশেষ দরকার। হ্যাঁ, প্রতিনিধি তো নেই আজকে 7-8 বছর যাবত, এবং আপনার লেবার ডিপার্টমেন্টের অফিসাররা কিছুই করতে রাজি না, কিছুই করে না। এবং আমরা হাইকোর্টে পর্যন্ত জনস্বার্থ মামলা করেছি এইসব ব্যাপার নিয়ে, কিন্তু আপনার লেবার ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কি করছে আমরা জানি না। এবং লেবার ডিপার্টমেন্টের একটু সচেতনতা করা উচিত সব জায়গাতে, ডিস্ট্রিক্ট লেভেলও, সাব ডিভিশন লেভেলও অফিসাররা কিছু করছে না। এবং শিশু শ্রমিক আইন আছে, করতে পারবে না, পত্রিকাতে উঠে কঠোর, কোনো অ্যাকশনেই কিছু করে না লেবার। এবং লেবার অফিসাররা কোনো চা বাগানে ভিজিট করে না। এবং চা বাগানের শ্রমিকরা বা অন্য শ্রমিকরাও রাজধানীতে আসার পরে অসুখ বিসুখ হলে পরে তো তারা আসতে হয়, তারা থাকার কিছু নেই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে শ্রমিকদের জন্য রেস্ট হাউস তৈরি করে, আবাসন, মানে কি বলে, মিনিমাম কস্ট দিয়ে তারা যাতে থাকতে পারে। যাই হোক, আমি খুশি হয়েছি আমাকে বলার জন্য, এটা সুযোগ দিয়েছে যে অনেক চা বাগানে কোনটা 1 মিনিট, যাই হোক, আজকে এখানে শ্রমিকদের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি। এবং বিশেষ করে খুব সহসায় শ্রমিক প্রতিনিধিদের যাতে PF-তে যায় এটা, এবং অন্ততপক্ষে সময় সময় যাতে মিটিং করে তার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দপ্তর থেকে অনেক বড় আকারে একটা রাইট আপ দেওয়া হয়েছে ত্রিপুরার চা শিল্পের অগ্রগতি সম্পর্কে, যেটা লিয়ে করা হবে। মাননীয় সদস্য যে কলিং অ্যাটেনশন এনেছেন, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় সদস্য, যে আমাদের সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের চা শিল্পের অগ্রগতি নিয়ে বিশেষ চিন্তা ভাবনা শুরু হয়েছে, যেটা বিগত দিনে ছিল না। এবং নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী চা শ্রমিক
প্রকল্প, উন্নয়ন প্রকল্প সেখানে ঘোষণা করা হয়। এতে করে সারা রাজ্যে বিভিন্ন বাগানগুলোতে অর্গানাইজড এবং অনঅর্গানাইজড ভাবে যে লেবারাররা রয়েছে তাদেরকে পিএমওয়াই আবাস ঘর প্রদান, 2 ঘন্টা করে জায়গা প্রদান, তাদেরকে পিজি কার্ড প্রদান, বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো সাধারণ মানুষ পায় তাদেরকেও সেই সুবিধাগুলো প্রদান করা হয়েছে। এবং রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনারা খবর নিলে নিশ্চয়ই জানবেন যে সমস্ত জায়গায় অ্যালটমেন্টের বন্দোবস্ত করা হয়েছে। তার বাইরে আমাদের ত্রিপুরার যে টি, তার নতুন ব্র্যান্ড নামকরণ ত্রিপুরেশ্বরী মা ত্রিপুরেশ্বরীর নামে সেখানে উৎসর্গ করা হয়েছে, ত্রিপুরেশ্বরী টি, এবং এটাকে পিডিএস সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার বন্দোবস্ত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের চায়ের একটা লোগো ছিল না, লোগো উদ্বোধন করা হয়েছে। আমাদের টি কর্নারের উদ্বোধন করা হয়েছে, যেটা আমার আগরতলার প্রাক্তন সেক্রেটারিয়েটের সামনে রয়েছে। রান ফর টি, আমাদের এমজিএনরেগার মাধ্যমে চা বাগিচার সৃষ্টি, সাবজেক্টগুলি যেটা আমি আসছি, উনি ডিটেল আলোচনা চেয়েছেন, এটা আমরা লে করে দেব মাননীয় সদস্য। তো উনার ক্লারিফিকেশন পিডিএস এর সিস্টেমে মা ত্রিপুরেশ্বরী কি জানি বললেন যে চা দিচ্ছে, এটা অন্য যারা প্রাইভেট সেক্টরকেও সুযোগ দেওয়া দরকার। না, এটা যেহেতু আমাদের টি বোর্ড, এটা রাজ্যে, তাই রাজ্যের চাটাকে প্রমোট করার জন্য সেটা করা হয়েছে এবং লোগো করে টি কর্নার করে তার পাবলিসাইজ করা হয়েছে এবং তার বাণিজ্যিকরণ যাতে করা যায় তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। আপনার যেটা ইস্যু যে বোর্ডের মধ্যে লেবারদের থেকে প্রতিনিধি, সেটা দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা আপনিও বলবেন, আমিও বলবো, এবং লেবার ডিপার্টমেন্টের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন, লেবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে নিশ্চয়ই উনি সেটা দেখবেন, কারণ আপনার ইস্যুগুলো ইন্ডাস্ট্রি দপ্তর এবং লেবার দপ্তর যৌথভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে। তা আগামী দিনে নিশ্চয়ই দপ্তরের তরফ থেকে সেই জিনিসটা করা হবে। সবার পরবর্তী কার্যসূচি ছিল মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপোন আনসার্ড কোশ্চেন। আমি একটা মুখ্যমন্ত্রী দপ্তর আনসার্ড কোশ্চেন উত্তরপত্র সভায় পেশ করা। বিধানসভার গত অধিবেশনে পোস্টপোন আনসার্ড কোশ্চেন নাম্বার 95 এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন এই পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি পোস্টপোন আনসার্ড কোশ্চেন নাম্বার 95 এর উত্তরপত্র সভা থেকে পেশ করার জন্য। এই যে আনসার্ড কোশ্চেন 95 সেকেন্ড আমার ছিল তো সেদিন আমি এখন একজন করে দিতে পারি। আচ্ছা, একজন করে এক কাজ করি, তফাজ্জল বাবু অনেক করে হাত তুলছে, কিছু বলবেন না? না না, আরো 5 মিনিট কিছু বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু বলছিলেন আপনি, বলুন। স্যার মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, আমার একটা কথা ছিল, আমাদের বক্সনগর আমার বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্যার। বক্সনগর বিধানসভা কেন্দ্র, এখানে সংখ্যালঘু হিন্দু এবং স্যার আমার এখানে প্রশ্ন ছিল না স্যার, গুরুত্বপূর্ণ স্যার, প্লিজ স্যার আমাকে এখানে ওকে ঠিক আছে। এই সভা কে তোমরা বুঝতে চেষ্টা করো, ঠিক আছে না? আবার গোপালবাবু কি আপনার ওই রেভিনিউ মাননীয় অধ্যক্ষ গুরুত্বপূর্ণ ইস্যু না আমরা বলতাম। ব্যাপারটা হলো আগরতলাতে ত্রিপুরা যে সব জায়গায় যে অনলাইন রেজিস্ট্রেশন অফ দিস, এটা নিয়ে আমি দৈনিক সংবাদ, এটা মুখ্যমন্ত্রী ভালোবাসে, ওনারই দপ্তর, ওই দৈনিক সংবাদে একটা রেফারেন্স দিয়েছি, সুশাসনের দলিল রেজিস্ট্রি তুগলকি নিয়মে দেখা গেলে
চরম ভোগান্তি আন্দোলন। ব্যাপারটা হলো পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, এখানে যে অনলাইন করেছেন আমাদের প্রণজিৎ বাবুর ইন্টারনেট তো থাকেই না এই ডিপার্টমেন্টে, আর আগরতলা রেজিস্ট্রি অফিসে একটা অরাজকতা চলছে। উকিল এবং মুহুরি যারা তারা বিপদে আছে। আমি আপনাকে বলছি কেন, একটা এখানে আগরতলা পূর্ব থানার সঙ্গে যে আপনার তহসিলটা, এখানে কোনো কাজ হয় না। এখানে স্যার ডিসি নেই, ওনাকে 10-12টা দায়িত্ব দেওয়া হয়েছে। উপরন্তু এখানে যে কাজ করবে পুরনো সব ট্রান্সফার করা হয়েছে, নতুন জায়গায় সে কিছুই জানে না। দলিল রেজিস্ট্রি করার জন্য মুহুরিরা উকিলরা একবার তহসিলে আসে, একবার রেজিস্ট্রি অফিসে আসে। এটা একটা ত্রুটি রাজত্ব চলছে এবং গভর্নমেন্ট রেভিনিউ এখানে হ্যাঁ অনেক সময় খাস জুতে যে অ্যালটমেন্ট এর কাগজ পাওয়া যায়, অনেক সময় আগে যে দলিল বাবা গিফট করে গেছে ওই দলিল পাওয়া যায় না। নেট নেট তো ফ্যাট হয়ে গেছে। আমি যেটা বলছি এখন শস্যের মধ্যে গুড় পর্যন্ত বলছিলেন যে ওই গ্রামে গঞ্জে বিএসএনএলকে দিয়েছে, ওটা বেসরকারীকরণের পথে ওখানে কোনো কাজ হয়। সুতরাং এটাকে সচল করার জন্য মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কি স্টেপ নেবেন যাদেরকে এটা যাতে সচ্ছল হয়, সেজন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অভিজ্ঞ বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, না তাহলে এখানে তো অনেক লম্বা, খুব সুন্দর আমি লে করে যাবো, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাডভোকেট, তারপরে মুহুরি এইসব যে সমস্যা, এর জন্যই তো এনআইসির মাধ্যমে এখন অনলাইন যে সিস্টেম করেছে অনেক সুবিধা হয়ে গেছে। এখন অনেক সুবিধা হয়ে গেছে। এখানে আপনি যদি আমি জানি না, আপনি নিশ্চয়ই খুলেছি NGDRS পোর্টাল একটা দেখবেন, এটার মধ্যে সব লেখা আছে। আর এটা তো পরে নেট তো আছে, আমরা তো আপনার মোবাইলটা চলছে না, আপনার মোবাইল চলছে তো, যখন নাই খালি নাইটার দিকে না গিয়ে কতক্ষণ আছে এটা বলুন না, একটা বার নাও বলে সব আছে এটার মধ্যে। এদের আপনার যে সমস্যাটা সমাধানের নিরিখে জালিয়াতি হবে না, এর জন্য এই সিস্টেম করা হবে। আমি আপনাকে এসিওর করছি প্রথম অসুবিধা হয়। এখানে একটা বিষয় যেটা তৎকাল যাদের আর্জেন্ট যাদের আছে, আমি যতটুকু বুঝেছি তৎকাল তারা গিয়ে এটার সিস্টেমটা আমি বলছি যে আপনার এটার যে সফটওয়্যারে আপনি শুনুন না, আমার এই যে NGDRS সফটওয়্যার আমি যেটা বললাম, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়ান নেশন ওয়ান সফটওয়্যার। সমস্ত জায়গার মধ্যে আমাদের যেটা ওয়ান নেশন কার্ড আমরা বলছি, সেই বিষয়ে এটাও কিন্তু করা হয়েছে। এতে কি হয়েছে, NGDRS এর যে পোর্টালটা আছে ngdrs.tripura.gov.in, এটার মধ্যে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, পেস্টিং ফি, প্রসেস ফি ইত্যাদি এন্ট্রি করা যায়। এখন তো চলছে এই সব চিন্তা। আমরা এই বয়কালে সমস্যা ইদানিং যারা বাচ্চা ছেলেরা খুব ইজিলি করে, এবং তাতে
আপনার এন্ট্রি করার পরে নির্দিষ্ট দিন ও তারিখ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং এটা রেজিস্ট্রেশনের পরে এই নতুন যে সফটওয়্যারটি চালু করার পূর্বে একজন নাগরিককে রেজিস্ট্রি কার্যালয়ে আগে 500 বার দিতে হতো, এখন কিন্তু ঘরে বসে সে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত। এটাই পুরো ডিটেলস আছে, আমি এটা লে করছি, আপনি দেখে নেবেন। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনার সাথে তো প্রায় সময় কথা হয়, কোনো অসুবিধা হয়। এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।